এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আর আজকের পর্বের বিষয় আমরা রেখেছি কৃষিকাজে অ্যাজোলার গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং TNU এর ভিজিটিং ফ্যাকাল্টি সয়েল সায়েন্সের। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ আপনাকে। আমরা তো বিষয় রেখেছি কৃষিকাজে অ্যাজোলার গুরুত্ব। এই অ্যাজোলা শব্দটা তো আমাদের কাছে খুব পরিচিত না জনমানসে, তাই প্রথমেই জানতে চাইব যে অ্যাজোলা কি। মাঠ পর্যায়ে যদি আপনি যান, বিশেষ করে বর্ষার পর যেসব পুকুর ডোবা থাকে আমাদের দেশে, আর আমাদের এই এলাকাটা হলো লোল্যান্ড এরিয়া আমরা ধরি বিজ্ঞানী হিসাবে, ওতে বেশিরভাগই খানা ডোবা এগুলো থাকে। দেখবেন ওই খানাগুলোর উপর একরকম সবুজ একরকম ফার্ন জাতীয় জিনিস দেখা যায়। এটা ত্রিকোণাবর্তী থাকে এবং এটা ভেলভেটের মতন থাকে। ওদের পাতাগুলো একটার পর একটা সাজানো থাকে এবং এই পাতার ভিতরে বসে একরকম ব্লু গ্রিন এলজি, যাকে নীল সবুজ শ্যাওলা বলা হয়, সেগুলি বাতাসে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে। এবং বাতাসে নাইট্রোজেন সংগ্রহ করার জন্য তার এনার্জির প্রয়োজন হয়। সেটা যেহেতু এই গাছটা সবুজ গাছ, ফটোসিনথেসিস এখানে হয়, আবার নাইট্রোজেন ফিক্সেশন হয়। দুটো কাজ কিন্তু আমরা এই অ্যাজোলার থেকে পেয়ে থাকি। এটা একেবারেই প্রাকৃতিক, একদম প্রাকৃতিকভাবে। এটা সব কিছুটাই, ঘটনাটাই প্রাকৃতিকভাবে হয়ে থাকে। আপনি যদি মাঠে কখনো যেয়ে দেখেন, বিশেষ করে বর্ষার পর, ড্রাই সিজনে তো ওগুলো শুকিয়ে যায়, আপনি বুঝতে পারবেন না। কিন্তু যদি আপনি ওয়েট সিজনে যান, মানে বর্ষার পর, দেখবেন সবুজ হয়। সেটা সব সবুজই কিন্তু অ্যাজোলা না। অ্যাজোলা কিন্তু একটা স্পেসিফিক জিনিস আছে। এটা একটা ওয়াটার ফার্ম থাকে এবং এদের ভিতরে যে লিভগুলো একটার পর একটা সাজানো থাকে। এর ভিতরে একরকম ক্যাভিটি হয়, গর্ত হয়। সেই গর্তের ভিতরে অ্যানাবিনা অ্যাজোলি বলে একরকম ব্লু গ্রিন এলজি সেটাকে অবস্থান করে। সেটাও প্রাকৃতিকভাবে অবস্থান করে এবং এরা ওখানে অবস্থান করে ওদের এনার্জিটা গাছের থেকে নেয়, আর বাকি যে নাইট্রোজেনটা
তারা সরাসরি বাতাসের নাইট্রোজেন সংগ্রহ করতে পারে। এই যে বলছেন যে পাতার পরে পাতা সাজানো থাকে বা গহ্বর থাকে, তো এগুলো কি খালি চোখে দেখা যায়? না, এগুলি আপনি খালি চোখে দেখা দেওয়া খুবই মুশকিল। স্টেরিও মাইক্রোস্কোপ যদি আপনি ব্যবহার করেন, যেমন 200 বা 300 ম্যাগনিফিকেশন করা যায়, ওই মাইক্রোস্কোপের নিচে গেলে এগুলি সব আপনি দেখতে পারবেন। যেহেতু এটা ওয়াটার ফার্ন, অ্যাজোলা এক ধরনের জলজ ফার্ন, মানে ওয়াটার ফার্ন, এদের পাতার মধ্যে নাইট্রোজেন সংবেদনকারী এক ধরনের মিথজীবী, দ্যাট মিনস সিম্বায়োটিক, নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালজি, তার নাম হলো অ্যানাবিনা অ্যাজোলি, আচ্ছা, থাকে। এবং এরা এখানে বসবাস করে বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন সংগ্রহ করে, নিজের প্রয়োজন মেটে, এবং পরবর্তীতে এরা মাটিতে সেই নাইট্রোজেনটাকে সরবরাহ করে। ফলে বাতাস থেকে প্রচুর নাইট্রোজেন তারা পায়। এবং যেহেতু এটা একটা সবুজ গাছ, অর্থাৎ এদের ফটোসিনথেসিসটা হয়, যাকে বাংলায় সালোক সংশ্লেষণ বলা হয়। এটা হয়, এখান থেকে এনার্জি পায়, অতএব এখান থেকে কার্বোহাইড্রেট আর এখান থেকে নাইট্রোজেনটা তারা পাচ্ছে। আচ্ছা, কৃষিকাজে যে অ্যাজোলার ব্যবহার, এ বিষয়ে কি আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের চাষি বন্ধুদের ধারণা আছে? হ্যাঁ, আপনি যদি সেটা বলেন, কোনো একটা রিসার্চ ইনস্টিটিউটে চারিদিকের কৃষক ভাইদের এই ধারণাটা, কিন্তু সাধারণ যে একদম কৃষি যারা করে তারা কিন্তু এটাকে এখনও এটার ব্যবহার সম্বন্ধে ওয়াকিবহাল না। ফলে আমাদের উচিত হবে যে এটাতে তার ইম্পর্টেন্টটা এই কৃষক ভাইদের মধ্যে জানানো, এবং এটার উপকারিতা কি হয় সেটা তাদের বোঝানো, এবং এভাবে তারা এটাকে ব্যবহার করতে পারবে। এই অ্যাজোলা কিন্তু 7 রকমের হয়। আচ্ছা আচ্ছা, অনেক ধরনের হয়। অনেক ধরনের হয়। আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটা হলো অ্যাজোলা পিনাটা। এটা পাওয়া যায় এশিয়া এবং কান্ট্রির চারিদিকেই, যেখানে নাকি ওয়াটার সাবমার্স অবস্থা স্টে করে, পার্টিকুলারলি ধান গাছ যেখানে হয়। এটা 1 নম্বর যদি আমরা ধরি, এই স্পিসিসগুলো 7 রকমের পাওয়া যায়। তার মধ্যে আমি আগেই বলেছি যে অ্যাজোলা পিনাটাটা আমাদের দেশে অ্যাভেলেবেল, সব জায়গায় প্রায় পাওয়া যায়। যেখানেই আপনার সাবমার্স ওয়াটার আছে সেখানেই আপনি এই অ্যাজোলা পিনাটাটা পাবেন। এছাড়া কিন্তু পৃথিবীতে আরও অনেক রকমের অ্যাজোলা হয়। সবারই মোটামুটি টলারেন্সের দিক দিয়ে এরা আলাদা হয়, এবং নাইট্রোজেন ফিক্সেশনটাও একটু তফাৎ করে। এই জন্য এটাকে 7 ভাগে ভাগ করা হয়। এই নামগুলো যদি একটু ছোট করে হ্যাঁ, বলেন। অ্যাজোলা ফিলাকয়েডয়েডস, অ্যাজোলা ক্যারোলিনা, অ্যাজোলা মাইক্রোফোলা, অ্যাজোলা পিনাটা, অ্যাজোলা নাইট্রোনিকা, অ্যাজোলা মেক্সিকানা, অ্যাজোলা রুব্রিরা, এইগুলো পাওয়া যায়। এই যে আপনি বলছিলেন যে চাষি বন্ধুরা অ্যাজোলা ব্যবহার করে উপকার পাচ্ছে, তো কিভাবে লাভ পাচ্ছেন একটু যদি বলেন। আপনি জানেন যে আমাদের দেশে প্রচুর আগাছা হয়, ধান গাছে দেখেছেন, এবং কৃষক ভাইদের বিশেষ করে শ্রমিক রাখতে হয় এবং এটাকে উঠিয়ে রাখতে হয়। আবার দেখবেন কিছুদিন পর আবার সেই আগাছাটা, ইংরেজি থেকে উইডি বলা হয়, কিন্তু আমরা সাধারণত উইডি সাইড দিতে বলি না, এই কারণে তার একটা সাইড এফেক্ট থাকে দেখে বলি না। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কৃষক ভাই যদি জমিতে অ্যাজোলাটাকে ব্যবহার করতে পারে, তো কিন্তু এটার উপর একটা আস্তরণ পড়ে যায় ওয়াটারের উপরে, এবং উইড এখানে জন্মাতে পারে না। ফলে কৃষকের একটা বিরাট লাভ হয় এই ব্যাপার। আর এছাড়া এই অ্যাজোলা যেহেতু বাতাসে নাইট্রোজেন সংগ্রহ করে, সেহেতু দেখা গেছে যে আপনি অল্প পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করলে ধান জমিতে এটা আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমরা জৈব পদার্থ হিসাবে বা জৈব সার হিসাবে অ্যাজোস্পিরিলিয়াম, অ্যাজোটোব্যাক্টরও ধান জমিতে ব্যবহার করি, কিন্তু এরপরও এটা কিন্তু এটাও একটা জৈব সার হিসেবে ব্যবহার হয় যদি ব্যবহার করা হয়। তো যেহেতু সারফেসটা এই অ্যাজোলা যারা ঢেকে থাকে এবং বাতাসের নাইট্রোজেন নেয়, যখন নাকি আপনি এটাকে মাটি ভিতরে মিক্স করতে চান, তো ওয়াটারটাকে আউট করে দিলে পরে এটা নিচে নেমে যায়। পরে আপনি এটাকে যদি মিক্স করে মাটির সাথে দেন, দেখা গেছে যে মাটিতে অর্গানিক পরিমাণ প্রচুর বেড়ে গেছে। আচ্ছা, কারণ এটা পুরোটাই একটা কার্বোহাইড্রেট এবং নাইট্রোজেনের বন্ধনকারী একটা জীবাণু, অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার বেড়ে গেছে। এবং এছাড়া উইডটাকে আমরা কন্ট্রোল করতে পারি, আগাছাটাকে। আচ্ছা, তো সমস্ত জমিতেই কি দেওয়া যায় নাকি? হ্যাঁ, আমাদের সমস্ত জমিতে আপনাকে দেওয়া লাগবে না। আমি একটা পদ্ধতি বলি কিভাবে উৎপাদন করতে হয়, সেটা যদি আমি আপনাকে জানাই তা বুঝতে পারবেন।
একটা কোন কোন জমিতে দেওয়া যায়? হ্যাঁ, সাবমার্স কন্ডিশন লাগবে। এটা আপনি ওয়াটার একটা 2 থেকে 5 সেন্টিমিটার ধরেন, নাহলে ইঞ্চি এইরকম জল ফ্লোটিং থাকতে হবে। এটাকে ইংরেজি মানে আমরা যে বিজ্ঞান ভাষায় বলি হলো সাবমার্স কন্ডিশন। সেই সাবমার্স কন্ডিশনে কিন্তু আপনি অ্যাজোলা জন্মাও, ড্রাই কন্ডিশন কিন্তু অ্যাজোলা আপনি জমাতে পারবেন না। এটা একটা ওয়াটার ফানের মতো। অতএব এটাকে একটা রুট থাকে, তারপরে তার বডিটা থাকে। আচ্ছা, কৃষক ভাইরা কীভাবে উৎপাদন করবে এই পদ্ধতিটা খুবই সহজ, যদি একটু বলেন। এই পদ্ধতিটা হলো ধরেন আপনি যে জমিটা আপনার আছে তার 10 ভাগের 1 ভাগ জমিটাকে আপনি আলাদা একটা জায়গা করবেন, মানে যদি আপনি নেবেন না, যে কোনো একদিকে নেন আপনার ইচ্ছা, মাঝখানে আল দিয়ে ভাগ করে নিলেন। হ্যাঁ, আল দিয়ে ভাগ করতে হবে। মানে আমি বলছি 1/10 অফ দ্য ল্যান্ড, মানে 10 ভাগের 1 ভাগ জমি। ধরেন আপনি যদি 1 বিঘা জমি থাকে, 20 কাঠা থাকে, 20 কাঠা 1 বিঘা, সেই ক্ষেত্রে 10% হলো আপনি 2 কাঠা। অতএব 1 বিঘাতে 2 কাঠাকে তারা আলাদা করে একটা প্লট করতে হবে। সেখানে প্রথমত মাটির থেকে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, এবং তাতে কিছু গোবর, 2 বালতি গোবর দিলেই যথেষ্ট, গোবর মিশাতে হবে। আর আপনি কিছু মানে সিঙ্গেল সুপার ফসফেট দিলেও ভালো, না দিলেও অসুবিধা না, দিলে ভালো হয়। সিঙ্গেল সুপার ফসফেট দিবেন, এবং তার আপনার ওইটুক জায়গার জন্য জল 2 থেকে 5 ইঞ্চি পর্যন্ত জমিয়ে রাখতে হবে। তারপরে একদিন পরে, এটা ল্যান্ডটা রেডি হওয়ার পরে একদিন পরে আপনি 4 থেকে 5 কেজি অ্যাজোলা অন্য প্লট থেকে এনে ছিটিয়ে দিবেন। সেটা কিন্তু অ্যাজোলাটার ধর্ম হলো যে 4 থেকে 5 দিন পর ডবল হয়ে যাবে, আবার 4 দিন পর আরও ডবল হয়ে যাবে। এরকম দেখা গেছে আমরা যে 1 মাসের আগেই পুরো যে প্লটটা আমরা করেছিলাম 2 কাঠার, সেটা পুরো কম্প্যাক্ট হয়ে যাবে অ্যাজোলা দিয়ে। এরপর সাইমালটেনাসলি আমরা বীজতলা করেছি, সেখানে ধান বীজ ফেলিয়েছি। ওখান থেকে যখন ট্রান্সফার করব মেইন জমিতে, সেই সময় ট্রান্সফার করার পর আপনি ওখান থেকে অ্যাজোলাগুলি তুলে পুরো মাটিতে, মানে মাঠে ছড়িয়ে দেবেন। অত জল থাকবে, মানে এটা ফ্লোটিং করতে পারবে, ভাসতে পারবে। সেই জন্য আপনাকে ওই 1/10 যে অ্যাজোলা যে উৎপাদন করেছেন আপনি, মানে কৃষক ভাই যে করেছে, কোনো কিছু তার করা লাগে না, কিছু 4-5 কেজি অ্যাজোলা এনে খালি ওখানে ছেড়ে দিয়েছে, তো এটা পুরো একটা সবুজ কম্প্যাক্ট হয়ে গেছে। ওখানে দড়ি দিয়ে অথবা লাঠি দিয়ে এগুলি নিয়ে ঝুড়ির মধ্যে নিয়ে ওই যে অ্যাজোলাটা পুরো মাঠে রেস্ট যে 1 বিঘা জমিতে ট্রান্সপ্লান্ট 18 কাঠাতে সরিয়ে দেবে, এবং যখন থেকে সরিয়ে দেওয়ার পরে এটাকে অনেক কমে যাবে, সেখানে তখন আবার ধান লাগিয়ে নেবে। তাতে দেখা যাবে যে কি হবে, কিছুদিনের ভিতরে আস্তে আস্তে ওটা বাড়তে থাকবে, বাড়তে দেখা যাবে এক পর্যায়ে যে ওটা ধানের একদম একটা কম্প্যাক্ট একটা লেয়ার পড়ে গেছে, একটা কম্প্যাক্ট লেয়ার পড়ে গেছে, যা নাকি আর ধানগুলো কিন্তু আপনি সোজাসুজি হয় না, তো হেলে যায়। এই ডাইরেক্ট সানলাইট অনেক সময় একটু বৃদ্ধি করতে অসুবিধা করে, কিন্তু ধানের ক্ষেত্রে সেটা আবারও আমাদের একটা পজিটিভ দিক, যে একটু হেলে যায়, ফলে ডাইরেক্ট সানলাইটটা আর অ্যাজোলা গায়ে পড়ে না, ওটা একদম কম্প্যাক্ট করে যায়। এটা যদি যখনই করবেন, তখন কৃষক ভাইকে উইডিংয়ের চিন্তা বা আগাছার চিন্তা করতে হবে না। তারপরে যখন নাকি ধানটা আপনার কাটার সময় হবে, তখন তো আপনার জলটা ওখান থেকে ছেড়ে দিতে হয়। ছেড়ে দেওয়ার পরে আপনি ওই জমির ভিতরে আপনি ওই অ্যাজোলাটাকে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিলে ওটা ওই ভিতরে ওই অর্গানিক ম্যাটার হিসেবে এটা অ্যাড হলো। তখন কি ওই অ্যাজোলাগুলো মারা গেল? হ্যাঁ, মারা যাবে, আস্তে আস্তে মারা যাবে। এটা সবাই তো লাইফ টাইম থাকে, মারা যাবে। কিন্তু ওকে মারা যাওয়ার পর ওইটাকে মাটির সাথে মিশিয়ে দিলেন, সে মাটিতে আপনি কার্বোহাইড্রেট, দ্যাট মিন অর্গানিক ম্যাটার পরিমাণও বাড়লো। সাথে সাথে এই যে বাতাস থেকে ওরা নাইট্রোজেন যে সংগ্রহ করে, সেই সংগ্রহটা ওরা ওখান থেকে ওখানে অ্যাড করতে পারলো। ওই জন্য পরবর্তী ফসলের জন্য কিন্তু আমাদের যে পরিমাণ নাইট্রোজেন দেওয়ার কথা ছিল, দ্যাট মিন ইউরিয়া দেওয়ার কথা ছিল, তার থেকে কম পরিমাণ হিসেবে দিয়ে একই ফলন পাবে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।
ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করছি কৃষিকাজে অ্যাজোলার গুরুত্ব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের উপদেষ্টা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর ডক্টর অজিত কুমার পোদ্দার। আমরা যেটা আলোচনা করলাম এতক্ষণ যে অ্যাজোলা আমরা কিভাবে তৈরি করব, উৎপাদন করব এবং কিভাবে সে কৃষিকাজে প্রয়োগ করব এবং তারপর মাটির সঙ্গে মিশিয়ে দেব, কিন্তু আমরা সবটাই তো মাটিতে মিশিয়ে দিলাম। তো আগামী বারের জন্য বা পরবর্তী ফসলের জন্য আমরা অ্যাজোলার তো বীজ রাখলাম না, সেই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি, যে ওটা কিন্তু আপনি রাখার দরকার নাই। আচ্ছা, ওরা একরকম গ্যামেট তৈরি করে দেয়, একদম জিনিস তৈরি করে দেয়, সেটা যখন নাকি আবার জল বা দিবেন মাটিতে ফসল ফলানোর জন্য, বিশেষ করে ধান জাতীয় শস্য যেখানে আমরা ফলাই, তো সেখানে ওখান থেকে ওরা আবার নতুন করে গ্রোথ শুরু করে দেবে। আচ্ছা, এবং তখন যদি বেশি না হয় তা আপনাকে বাইরে থেকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমবার কীভাবে করতে হবে আমি জানিয়ে দিয়েছি। এতে লাভবান কি হয় জানেন, অ্যাজোলা কিন্তু 7 থেকে 15% প্রোডাকশন ইনক্রিজ করতে পারে এবং 15% ইল ইনক্রিজ করতে পারে যদি আমরা অ্যাজোলা মাঠে ব্যবহার করি। আচ্ছা, বিশেষ করে যেহেতু আমাদের এই এলাকাটা লোলান এরিয়া, বেশিরভাগ মানে আমন তো সবাই করে, এছাড়া বড়োর সময়ও কিন্তু অনেকে, যেহেতু লোলানের জন্য অল্প জল লাগে এই জন্য ওখানে করে। তো দু ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজোলা প্রয়োগ করতে পারি। অ্যাজোলা বিশেষ করে ড্রাই ল্যান্ড, সেখানে অ্যাজোলা ব্যবহার করা কষ্টকর, কিন্তু ওয়েট ল্যান্ডের জন্য অ্যাজোলা ব্যবহার করা খুবই সহজ এবং সোজা পদ্ধতিতে করা যায়। এবং অ্যাজোলা, ড্রাই অ্যাজোলাতে থাকে 40 থেকে 60 কেজি নাইট্রোজেন পার হেক্টর, এই কিন্তু থ্রো ফিক্সেশন করতে পারে তারা। এবং এটাকে যদি আপনি কনভার্ট করেন ইউরিয়াতে, তাই 100 কেজি ইউরিয়াতে 46 কেজি নাইট্রোজেন থাকে। এটা উল্টো করে করলে পর কত কেজি, প্রায় 100 কেজির কাছাকাছি এরা মানে ইউরিয়া তারা ফল পাওয়া যাচ্ছে। আর অ্যাজোলা যখন নাকি ড্রাই অ্যাজোলা করা হয়, তার ভিতরে 4 to 5% নাইট্রোজেন থাকে, 0.5 থেকে 0.9% ফসফরাস থাকে এবং 0.5 থেকে 0.55 হলো পটাশ থাকে। অতএব আমরা কৃষকরা NPK এটা নিয়ে সবচেয়ে কনসার্ন থাকে। অতএব তার 3টে জিনিসই কিন্তু অ্যাজোলা থেকে পাওয়া যাচ্ছে এবং ভালো পরিমাণে পাওয়া যায়, যা নাকি ন্যাচারালি, যে আপনি প্রথমেই বলেছেন প্রাকৃতিক কিনা, প্রাকৃতিক থেকে পাওয়া যায়। অতএব এটার বাইরের খারাপ যে সাইড এফেক্টগুলো কিন্তু এখানে আর থাকে না। এবং এছাড়া অ্যাজোলা সাপ্লাই করে, মানে যদি কাঠাতে যায় না সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি 10 to 15 কেজি ইউরিয়া পার বিঘাতে সে নিতে পারে। আর হেক্টর হলে 7.5 দিয়ে গুণ করতে হবে। আর 3 থেকে 4 টন গ্রিন ম্যানুরিং তারা কিন্তু পার বিঘাতে দিতে পারে। এবং যা নাকি পরবর্তীতে অর্গানিক ম্যাটার পার্সেন্টেজটা বৃদ্ধি করে। আর রিমুভ দ্য উইচ আপনাকে বলেছি। আর টলারেন্স দ্য অ্যাসিডিটি অ্যান্ড স্যালানিটি সয়েলে যদি পিএইচটা এদিক ওদিক থাকে, আইদার অ্যাসিডিক থাকে অথবা অ্যালকালি থাকে, সেক্ষেত্রে যদি অ্যাজোলা চাষ করেন, সেক্ষেত্রে দেখা গিয়েছে এটাও কিন্তু একটা মোটামুটি নিউট্রালের দিকে রেমেডি হিসেবে কাজ করে। অ্যাজোলার জন্য যদিও হাই টেম্পারেচার, বর্ষাকালে খুব বেশি একটা হাই টেম্পারেচার হয় না, মানে গ্রীষ্মকালে যেরকম হয়, সেক্ষেত্রে আমাদের দেশে এই পিনাটা যে
স্পিসিসটা ব্যবহৃত হচ্ছে। এখন কিন্তু আমাদের ইনস্টিটিউটে চারিদিকে অনেকেই অ্যাজোলা ব্যবহার করে, এবং আমরা ওই একটা জিনিসই বিনা পয়সা দিচ্ছি, কারণ আমাদের অনেক ডোবা আছে, ওখানে প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়, ওটা আনার জন্য পয়সা লাগে। এইটা জানতে চাইছিলাম যে এই অ্যাজোলা ব্যবহার করাটা চাষিদের কাছে কি খুব সুলভ, মানে আর্থিকভাবেও? একটাই কি, মানে ওই যে আমরা যেমন ধরেন একটা জীবাণু সারে একটা প্যাকেট দিয়ে দিই, 100 গ্রামে 200 গ্রামের প্যাকেট দিয়ে, ভার্মি কম্পোস্টে 40 গ্রামের প্যাকেট দিয়ে যায়। অ্যাজোলা কিন্তু আপনাকে পুরোটাকে নিয়ে আসতে হবে, সেটা ক্যারিং, তাছাড়া আর কোনো খরচা এই নাই রয়েছে। ক্যারি করার কোনো নির্দিষ্ট বিধি আছে? চটের ব্যাগগুলো ইউজ করতে বলি, অথবা জাল আছে না, ছোট ছোট জাল করে ওই সব জালের ভিতরে নিয়ে অ্যাজোলা নিয়ে ব্যবহার করতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি তো ব্যবহারের প্রণালী বললেন, এর কোনো আর কিছু বিধি আছে ব্যবহারের? আর কোনো কিছুতে এর ব্যবহার হয় কিনা? হ্যাঁ, খুব ভালো জিনিস জিজ্ঞেস করেছেন। শুধু আমরা এগ্রিকালচার বলতে মানে ধানের জমিতেই শুধু ব্যবহার করছি না, বর্তমানে কিন্তু পোলট্রিতে বলেন, তারপরে ফিশে বলেন, গরু বা বলদ যেগুলো আমাদের চাষের জন্য, এগুলো কিন্তু প্রচুর মানে ফিড হিসাবে ব্যবহার হচ্ছে, খাদ্য হিসাবে। এবং কি জন্যে? কারণ এর ভিতরে প্রোটিনের পার্সেন্টেজটা অনেকটা বেশি কম্পেয়ার টু আদার যদি অন্য কোনো খাদ্য দিতে চান। পরিমাণ মতো খাওয়ালে পরে দুধের পরিমাণ কিন্তু বাড়ে। আমাদের এক্সপেরিমেন্ট আমাদের আছে, আপনি গঙ্গাসাগরের নাম নিশ্চয়ই শুনেছেন। গঙ্গাসাগরে আমাদের একটা সাব স্টেশন আছে, ওখানে আমরা ফার্মারদের দিয়ে মানে কয়েক বছর এক্সপেরিমেন্ট করেছিলাম, রাইস, ফিশ এবং অ্যাজোলা কালচার। আচ্ছা, এতে কৃষক ধান তো উৎপাদন ভালো হয়েছে, মাটির অর্গানিক ম্যাটার পার্সেন্টেজ বেড়েছে, আর মাছ প্রচুর পরিমাণে ছাড়া হয়েছিল ছোট ছোট, সেগুলো বেশ বড় বড় আকার ধারণ করছে। কারণ যখন আমন ধান করতে যাবেন সেখানে কিন্তু সবটাই সাবমার্সের নিচে চলে যায়, তো মাছ এদিক ওদিক খেলতো, এবং দেখা গেছে পরে মাছেরও একটা বিরাট আয় হয়েছে। অতএব এখন অনেক চাষিরা চেষ্টা করছে, তার যদি জমিটা একটু বড় হয় সেই ক্ষেত্রে ফিশ, অ্যাজোলা এবং রাইস কাল্টিভেশন করছে। এটা একটা বিরাট কিন্তু আমাদের টু অ্যাভয়েড দ্য কেমিক্যাল ফার্টিলাইজার, এটা কিন্তু আমরা অর্গানিক সাবস্টেন্স হিসাবে এটা ব্যবহার করতে পারি। একই সঙ্গে তিনটা ফিশ, এবং এটা পজিটিভ রেজাল্ট আসছে। স্ট্যাটিস্টিক্যালি যখন আমরা অ্যানালাইসিস করতে গিয়েছি দেখেছি প্রত্যেকটা সিগনিফিকেন্টলি রেজাল্ট দিয়েছে। অতএব এটা একটা বিরাট ব্যাপার, এবং অনেক চাষি ভাইরাই বিশেষ করে গঙ্গাসাগরে এই কাজটা করছে। আচ্ছা, এই তো আপনি ভালো দিক সব বলছেন, এর কোনো সাইড এফেক্ট কিছু? সাইড এফেক্ট বলতে সেই অর্থে আপনি জিজ্ঞেস করেন, আমি বলবো সাইড এফেক্ট বলতে কিচ্ছু নেই। এটা ন্যাচারাল জিনিস, ন্যাচারালি আপনি ব্যবহার করছেন, বরঞ্চ পরিবেশ, মাটি এবং মানে আমাদের চারিদিকে যে এনভায়রনমেন্ট খারাপ হচ্ছে দিন দিন বিভিন্ন কেমিক্যাল ইউজ করে, আমরা বিভিন্ন পেস্টিসাইড ইউজ করে, এটা ব্যবহার কিন্তু সেটার কোনো সাইড এফেক্ট নেই, বরঞ্চ পরিবেশকে পলিউশন ফ্রি রাখবে। আর আমি আপনাকে শেষ পর্যন্ত আর একটা জানাচ্ছি কি কি মানে সিস্টেমেটিক এর, আমি এক একটা করে বলে আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝে দিচ্ছি অ্যাজোলা কি উপকার। আপনি বললেন যে অপকার কি? অপকার খুব কিছু নেই, অপকার কিছু নেই যদি আপনি অতিরিক্ত গরুকে অ্যাজোলা খাওয়াবেন না, এটি অপকার। আচ্ছা, মাঠে যে আমরা চাষে দিচ্ছি সেক্ষেত্রেও কি অতিরিক্ত বা না? ওখানে অতিরিক্ত কিছু হবে না, ওখানে অতিরিক্ত হবে না, কারণ ওই ম্যাটটা তো হয়ে গেল, ম্যাটের পরে আর গ্রোথ করতে পারে না ওরা, স্পেস থাকে না তো, ফলে ম্যাটটাই থাকে। যখন নাকি আপনি হারভেস্ট করতে গেলেন তো ম্যাটটা জলটা সরিয়ে গেল, তখন জল আর কেউ দেয় না, সেক্ষেত্রে এটা মাটির সাথে মিশে যায়। এরপরে আমরা যদি লাঙ্গল দিয়ে অথবা হাত দিয়ে মিশিয়ে দিলে পরে জমিতে যে অর্গানিক ম্যাটার ছিল প্রিভিয়াসলি ধান করার আগে, এটা কিন্তু বেশি হয়। এক্ষেত্রে আমরা দেখেছি কেমিক্যাল ফার্টিলাইজারের ভিতরে যদি সিঙ্গেল সুপার ফসফেটটা একটু দেওয়া যায় তো আরও ভালো রেজাল্ট। তো এটা কি কি আমাদের উপকার করে সেটাই আমি এখন আপনাদের জানাতে যাচ্ছি। চেক ইভ্যাপোরেশন, অতিরিক্ত জল দেওয়া লাগবে না, কারণ আপনি ইভ্যাপোরেশন হয়ে যে জলটা উড়ে যাবে সেটা কিন্তু এই অ্যাজোলা চেক দিবে। এছাড়াও এগ্রিকালচার ছাড়াও অন্যান্য যে আমরা ফিশ বলেন, তারপরে ডাক বলেন, হেন বলেন, এবং শেষ পর্যন্ত কাউ যদি হয় সেটা তারা ব্যবহার করতে পারেন। এবং এটার আরেকটা গুণ হলো, আপনারা জানেন যদি হেভি মেটাল ব্যবহার করা হয়, শহরের যে আমরা ওয়েস্ট প্রোডাক্টটা যখন নাকি অর্গানিক মেটাল হিসেবে ব্যবহার করতে যায় তখন কিন্তু তার একটা পরীক্ষা হয় হেভি মেটাল কতটুকু আছে। আচ্ছা, পারমিসেবল অ্যামাউন্ট যদি না থাকে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে দেই না। তো এই অ্যাজোলা যদি আপনি ব্যবহার করেন, যদি কোনো কারণে কারখানার সাথে যদি কোনো জমি থাকে সেখানে কারখানাতে পলিউশন আছে, সেই পলিউশনটাকে কিন্তু আপনি চেক দিতে পারেন এই অ্যাজোলা যদি মাঠে ব্যবহার করেন।
আচ্ছা, আরেকটা আমাদের দেশে বিশেষ করে সমুদ্রের কিনারাগুলো আছে, এখানে সমুদ্রেতে সোডিয়াম ক্লোরাইড সল্ট বেশি থাকে, অ্যাজোলা ব্যবহার করে কিন্তু সেই সল্টটাকেও আমরা কমাতে পারি। আচ্ছা, এছাড়া আমরা এই অ্যাজোলাটাকে বায়ো ফার্টিলাইজারের যে কেরিয়ার ম্যাটেরিয়াল হিসেবে আমরা ব্যবহার করি। আপনাকে আগেই বলেছিলাম যে পিট সবচেয়ে বেস্ট, যদি পিট ইজ নট অ্যাভেলেবল হয় তো সে কিন্তু আমরা এই অ্যাজোলাটাকে কেরিয়ার ম্যাটেরিয়াল হিসাবে আমরা বায়ো ফার্টিলাইজারের জন্য ব্যবহার করতে পারি। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। এবং বায়োগ্যাস এবং ভার্মি কম্পোস্ট প্রোডাকশনে, কেঁচো সার এবং বায়োগ্যাস প্রোডাকশনও এই অ্যাজোলা আমরা যদি হিপ করে রেখে ব্যবহার করি এটাতে, বিকজ এটা নাইট্রোজেন ফিক্সিংয়ের একটা ব্লু গ্রিন এলজি থাকে এবং এরা বাতাসের নাইট্রোজেন নেয়, ফলে এই ভিতরে নাইট্রোজেন পার্সেন্টেজ বেশি থাকে। সেই জন্য আপনি যে ব্যবহার করছেন যাতে আপনি বায়োগ্যাসই ব্যবহার করেন আর ভার্মি কম্পোস্টে ব্যবহার করেন, সেই কিন্তু অন্যান্য যে র মেটেরিয়াল থেকে এটা ভালো কাজ করে। আর গ্রিন ম্যানুর হিসাবে প্রচুর ব্যবহার হচ্ছে এখন, আমরা করছি যে মানুষ পুকুরের ভিতরে অ্যাজোলা করে ওখান থেকে আপনি বাঁশ অথবা দড়ি দিয়ে টেনে নিয়ে এসে তার কিচেন গার্ডেনে ব্যবহার করছে। এবং অ্যাজোলাগুলো রিলিজ করে কিছু ভিটামিন, কিছু মিনারেলস, কিছু হরমোন, যা প্ল্যান্টটাকে আরও গ্রোথ করার জন্য ব্যবহার করা হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট, এই যে নাইট্রোজেনটা ফিক্স করলো, ইউরিয়া ফার্টিলাইজার যদি আপনি ব্যবহার করেন আইদার গাছ নেবে 30% আর 70% কিন্তু লিচিং লস আর ইভেপোরেশন হয়ে যাবে। এটা কিন্তু স্লোলি রিলিজ করে, কারণ এটা মিনারেলাইজেশন হতে হয়, এটা প্রোটিন থেকে ভেঙে 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 নাইট্রেট অ্যামোনিয়া করে, অথবা এই যে এটা ওরা বেশ ভালো কাজ করে। আমরা দেখেছি পরীক্ষা করে যে যদি এটার সাথে কিছু ইউরিয়াটা বেসাল ডোজ হিসাবে দেওয়া হয়, দিতেই হয়, কারণ ফার্মার ইউরিয়া ছাড়া তো এখন আর ধান চাষ করতে চায় না, অথবা অলরেডি তারা দিয়ে দেয়। আপনি যে বারবার ধান চাষের কথাই বলছেন, মানে এটা কি শুধুমাত্র ধান চাষেই ব্যবহার করেন? শুধুমাত্র ধান চাষে ব্যবহার করা যায় ডাইরেক্ট, আর অন্যান্য চাষে ব্যবহার করা যাবে ইনডাইরেক্ট। কারণ ওই অ্যাজোলাটাকে উৎপাদন করে সাবমার্স কন্ডিশনে রেখে পচিয়ে পরে অন্যান্য মানে সাবমার্স ছাড়া যেসব যেমন ডাল জাতীয় শস্য বলেন, তা ভেজিটেবল বলেন, তারপরে যতগুলো আমরা করি সবগুলো আমরা পারবো করতে পারি, কিন্তু সেটা নট অ্যান ইনডাইরেক্ট মেথড, ইটস অ্যান ইনডাইরেক্ট মেথড হবে, কারণ ওটাকে পচিয়ে তারপরে ব্যবহার করবে। ভার্মি কম্পোস্টের সময় কি আমরা হিপ করে ওটাকে পচিয়ে নিই, তারপরে এটাকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করি, ভালো কাজ করছে। আর প্রোটিন সাধারণত আমরা দেখেছি এই অ্যাজোলার ভিতরে 24 থেকে 30% অন ড্রাই ওয়েট বেসিস প্রোটিন কিন্তু অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, থাকে। এবং রাইস সাধারণত, আমি বারবার বলছেন যে রাইসের কথা, রাইসটা কারণ রাইসটা আমাদের সাবমার্স কন্ডিশনে হয়, এটা আমনই হোক আর বড়ই হোক, তো সেই ক্ষেত্রে যেহেতু এটা ওয়াটার স্ট্যান্ডিং রাখতে হয়, সেই সময় আপনি যদি অ্যাজোলাটা চাষ করে দেন আপনার বেনিফিটটা খুব বেশি হয়ে যায়। এবং অনেক সময় ভিটামিন রিচ করে, বিটা ক্যারোটিন রিচ করে, এটা আদার্স আমি আর ওইসব সাইন্টিফিক ইস্যু যাচ্ছি না। ক্যালসিয়াম, ফসফরাস, পটাশ, আয়রন, কপার এগুলি সবগুলো বৃদ্ধি পায় যদি আপনি অ্যাজোলা মাঠে ব্যবহার করেন। তাহলে আমরা যেটা জানতে পারলাম যে চাষি বন্ধুরা যদি অ্যাজোলা ব্যবহার করেন, প্রথমত অ্যাজোলাটা খুব সুলভ, সহজে পাওয়া যাচ্ছে বা ফ্রিতে পাওয়া যাচ্ছে, নিজেরা উৎপাদন করা যাচ্ছে, খুব দ্রুত তার গ্রোথ হচ্ছে এবং চাষের জমিতে দেওয়া যাচ্ছে, আগাছা নিধন হচ্ছে, পাশাপাশি সমস্ত রকমের চাষের উপযোগী সমস্ত সুবিধাগুলো পাওয়া যাচ্ছে, এবং চাষের খরচাটাও কমছে, এবং এটি সম্পূর্ণ প্রাকৃতিক। তো সব মিলিয়ে বলা যায় যে চাষের কাজে, বিশেষ করে ধান চাষের কাজে অ্যাজোলার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের পর্বের আলোচনার বিষয় ছিল কৃষি কাজে অ্যাজোলার গুরুত্ব। এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করলেন এতক্ষণ ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপিঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং TNU এর সয়েল সায়েন্সের ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ।
ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.